শিক্ষার্থী বন্ধুরা, ব্ল্যাকবোর্ড 20 ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগতম। আজকে আমি তোমাদেরকে যেই ক্লাসটি দেখাবো সেটি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এর উপরে। তবে আজকে আমি পাওয়ার পয়েন্ট বা অ্যানিমেশন করে আজকের ক্লাসটি নেব না। আজকের ক্লাসটি আমি নেব সম্পূর্ণ আমার বই থেকে সরাসরি। তো কেন বই থেকে সরাসরি ক্লাসটি নেব, কেন পাওয়ার পয়েন্ট বা অ্যানিমেশন করে তোমাদের আজকের ক্লাসটি দেখাবো না, সেটি চলো আমরা বইয়ের মধ্যে ঢুকেই তারপরে আলাপ করি। হ্যাঁ বন্ধুরা, এই হচ্ছে আমাদের আজকের ক্লাস। আমাদের চ্যাপ্টার 1 এ আমরা প্রবেশ করেছি। আর আমাদের আজকের প্রশ্নটি নেওয়া হবে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ক্লুজ। এটি মোস্ট ইম্পর্ট্যান্ট একটা কোয়েশ্চেন। এই প্রশ্নটি তোমরা অনেকেই সলিউশন করতে পারো না, তোমাদের কাছে বেশ জটিলতা বোধ করে, কারণ তোমরা নিয়ম না জেনে অনুমান নির্ভর উত্তর লেখার চেষ্টা করো। অনেকেই, সবাই না, কেউ কেউ। তো আমি আজকে তোমাদেরকে দেখাবো কিভাবে নিয়ম জেনে খুব সহজেই আমরা এই শূন্যস্থানটি পূরণ করতে পারি। তবে কেন আমি আজকে অ্যানিমেশন না ক্লাস না নিয়ে পাওয়ার পয়েন্টে না গিয়ে সরাসরি বই থেকে তোমাদের ক্লাসটি দেখাচ্ছি, তার প্রধান কারণটি বলি। আমার বই তোমরা যারা ইতিমধ্যে সংগ্রহ করেছো, এই বইটি তোমরা যারা ইতিমধ্যে সংগ্রহ করেছে, এটি সহ আরো 3টা বই আমার। তো তোমরা অনেকে আমাকে প্রশ্ন করো যে স্যার, ভিডিওতে আপনি যেভাবে নিয়মগুলো দেখান, আমাদের আপনার বইয়ের মধ্যে নিয়মগুলো সেইভাবে আছে কিনা। তো এর উত্তর আমাকে অনেক সময় মোবাইলে দিতে হয়, অনেক সময় মেসেজ করে দিতে হয়, অনেক সময় তারা হোয়াটসঅ্যাপ করো আমাকে। তা আমি চাচ্ছি না, আমি আর এখন থেকে তোমাদের এই প্রশ্নের উত্তর এতটা দিতে পারবো না। এখন সরাসরি আমি আমার বই থেকে ক্লাসটি নেব। তোমরা বুঝতে পারবে যে আমার বইয়ের মধ্যে নিয়মগুলা কিভাবে দেওয়া আছে। সাধারণত আমি এখন তোমাদের যেই জিনিসটি দেখাবো, তোমরা বাজারে এই ধরনের নিয়ম সম্বলিত কোনো বই বাজারে তোমরা পাবে না, এই ব্যাপারে তোমাদেরকে নিশ্চয়তা দিচ্ছি। তো চলো আমরা এখন ক্লাসটি শুরু করি। তা আমরা যেহেতু ১ নম্বর প্রশ্ন বইয়ের ১ম দিকেই থাকবে, তা আমরা একটু নিচে যাব, যেখান থেকে ক্লাসটি শুরু করব। এই যে এখান থেকে যেগুলো দেখছি এগুলো হচ্ছে বেসিক নিয়ম। এই নিয়মগুলো আ আমাদের জানা লাগবে। তবে এই নিয়মে না জানলেও যে আমরা সরাসরি প্র্যাকটিস করতে পারবো, তোমাদেরকে আমি সেটিই দেখাবো। তবে এইটুকু তোমরা যারা বই নিয়েছো তারা পড়বে। এখন আমরা যাব কত পৃষ্ঠায় সম্ভবত, হ্যাঁ, এই যে আমরা এইখান থেকে শুরু করব। প্র্যাকটিস শিট উইথ অ্যানালাইসিস, এইখান থেকে শুরু করব। এটা কত পৃষ্ঠা হলো? হ্যাঁ, ১০-১১ পৃষ্ঠা। বলছি যেহেতু এটা ১ নম্বর প্রশ্ন, বইয়ের শুরুর দিকে হবে, তাহলে এই যে এই প্রশ্নটি আমরা এখন শুরু করব। দেখো এইটি হচ্ছে তোমাদের ইনস্ট্রাকশন, ঠিক এইরকম একটা ইনস্ট্রাকশন দেওয়া থাকবে। একবার পড়ে দেখিয়ে দিই। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য ওয়ার্ডস ফ্রম দ্য বক্স। এই বক্স থেকে শব্দ নিয়ে শূন্যস্থান পূরণ করো। ইউ মে নিড টু চেঞ্জ দ্য ফর্মস অফ সাম অফ দ্য ওয়ার্ডস। এই যে এখানে যে শব্দগুলো থাকবে, এর কোনো শব্দের রূপের পরিবর্তন করা লাগতে পারে, এটি তোমাদেরকে বলছে। ইউ মে নিড টু ইউজ ওয়ান ওয়ার্ড মোর দেন ওয়ান্স। কোনো শব্দ তোমাকে একের বেশিবারও ব্যবহার করতে হতে পারে। কেন? দেখো এখানে আছে শব্দ ৯টি। এখানে মোট ৯টি শব্দ আছে, কিন্তু গ্যাপ আছে A to Z ১০টি। তাহলে এখানে কোনো না কোনো শব্দ ২ বার ব্যবহার করতে হবে। তো আমরা শুরু করব। তো শুরু করার আগে এই শব্দ কয়টি আমরা দেখে নেব। আমি সংক্ষেপে তোমাদের বলি। দেখো 84, 82, এই ২ টি হচ্ছে প্রিপজিশন, এরা নাউনের আগে বসে। মাথায় রাখবে কিন্তু। ডেভেলপ, এটি ভার্ব। তারপরে পানিশ, এটি ভার্ব। তারপর বি, এটিও ভার্ব। এই ৩টা ভার্ব। এরা সাধারণত বসবে নাউন প্রোনাউনের পরে, অর্থাৎ সাবজেক্টের পরে এরা বসে থাকে। তারপরে আসো ফেয়ার, এটি নাউন কিংবা অ্যাডজেক্টিভ ২ টাই হতে পারে। আমরা ফেয়ার নাউন হিসাবে বেশি ব্যবহৃত হয়, ধরে নিলাম এটা নাউন। পানিশমেন্ট, এটিও নাউন। আর কোনো নাউন এখানে দেওয়া নেই, তাহলে আমরা ২ টি নাউন পেয়েছি। এই নাউন কোথায় ব্যবহার হবে? সাবজেক্টে অথবা অবজেক্টে, অথবা প্রিপজিশনের অবজেক্ট হিসাবে, অথবা অ্যাডজেক্টিভের পরে, ইত্যাদি। তারপরে আর কি থাকলো? কনসাস, একমাত্র অ্যাডজেক্টিভ ওয়ার্ড এটি। এই অ্যাডজেক্টিভ ওয়ার্ড বসবে কোথায়? নাউনের পরে অথবা অ্যাডভার্বের পরে। সরি, নাউনের আগে অথবা অ্যাডভার্বের পরে বসবে হচ্ছে অ্যাডজেক্টিভ। আরেকটি কি শব্দ আছে যে বোথ, এটি হচ্ছে ডিটারমিনার। এরা সর্বদাই নাউনের আগে বসে। কোথায় বসবে? নাউনের আগে। যাক, এই কয়টি শব্দ আমি যেটুকু বললাম, এটুকু মনে না থাকলে তোমরা আরেকবার শুনে নিও। এইবার আমি নিয়ম দেখে দেখে লেসনটি শুরু করব। তোমরা যারা বই নিয়েছো নিশ্চয়ই ইতিমধ্যেই ১১ পৃষ্ঠা খুলেছো। ১১ পৃষ্ঠাতে তোমরা এইখানে কিন্তু উত্তরটা দেখতে পাচ্ছ। এইখানে উত্তরটা দেওয়া আছে। আমি একটু কৌশলগত কারণে এই উত্তরটা আমি অফ করে দিয়েছি, মুছে দিয়েছি। আবার আমার যখন ক্লাস শেষ হবে তখন আমি এখানে উত্তরটা নিয়ে আসবো। কেন আমি এই উত্তরটা মুছে দিলাম? তো আমি চাচ্ছি না যে তোমরা এটি শুরু করার আগেই তোমরা এখানকার উত্তরটা দেখে ফেলো। তো এই আমার, যেহেতু এটা প্র্যাকটিস শিট, এইজন্য এখানে উত্তরগুলো দেওয়া।
কিন্তু যখন আমরা মডেল কোয়েশ্চেনে ঢুকবো, আমার বইয়ের মধ্যে আলাদা করে মডেল কোয়েশ্চেন দেওয়া আছে এবং মডেল কোয়েশ্চেনে আলাদা আনসার শিটও দেওয়া আছে। তো তখন কিন্তু আর আনসার শিট এখানে থাকবে না, তখন দূরে থাকবে, আলাদা বইয়ের মধ্যে থাকবে। ছোট্ট একটা চটি বই, সেই চটি বইয়ের মধ্যে আনসার শিট থাকবে। যাই হোক, এখান থেকে আনসার শিট আমি সরিয়ে দিয়েছি দুটি কারণে। একটি হচ্ছে তোমাদের আমি আগেই উত্তরটি দেখাতে চাচ্ছি না। আরেকটি হচ্ছে আমি যে এই যে নিয়মগুলো দেখে দেখে তোমাদেরকে এটি শেখাবো, এই নিয়ম ধরে এই নিয়মগুলো তো আমার এইখানে নিয়ে আসবো, না হলে তো আমি এইটার সাথে দেখাইতে পারবো না। মনে করে এখন যদি আমি যে নম্বর তোমাকে দেখাই, এই নম্বর বলি, দেখো এই যে নম্বরের নিয়ম, তারপর আমাকে আবার যেতে হবে কোথায়, এখানে যেতে হবে। তাহলে কিন্তু আমি বুঝাইতে পারবো না তোমাদেরকে। এই জন্য এই জায়গাটা আমি ফাঁকা করেছি। এই নিয়মগুলো তুলে তুলে আমি সবসময় এইখানে নিয়ে এসে তোমাদেরকে দেখাবো। তো চলো আমরা এখন শুরু করি। তো যাই হোক, এই প্রথম নিয়মটা আর এই প্যাসেজটা আমরা একসাথে দেখতে পাচ্ছি, এটা আমরা তুললাম না। আমরা এখান থেকে শুরু করব। বি ভার্বের পর ভেরি, বি ভার্বের পর দেখো এইটি হচ্ছে বি ভার্ব, অ্যাম ইজ আর ওয়াজ আর এগুলো হচ্ছে বি ভার্ব। বি ভার্বের পরে ভেরি থাকলে, এই যে ভেরি আসছে, ঠিক আছে, উক্ত ভেরি এর পর অ্যাডজেক্টিভ বসে, অর্থাৎ এইখানে বসবে অ্যাডজেক্টিভ। নিয়ম শিখেছি কিন্তু আমরা। বি ভার্ব অর্থাৎ অ্যাম ইজ আর ওয়াজ আর, বি ভার্বের পরে ভেরি থাকলে এবং ওই ভেরির পরে বসবে হচ্ছে অ্যাডজেক্টিভ। আমরা যখন এইখানে শব্দগুলো দেখেছিলাম, তোমাদের নিশ্চয়ই মনে আছে, একটি মাত্র শব্দ বলেছিলাম অ্যাডজেক্টিভ, সেটা হচ্ছে কনসাস। কনসাস মানে হচ্ছে সচেতন। তাহলে বলো আমরা প্রথম উত্তরটা কি লিখবো? কনসাস। তাহলে আমরা উত্তর লিখে দিলাম কনসাস। এবার আমরা বি নম্বরে যাব। তো বি নম্বর যাওয়ার আগে, বি নম্বর আমরা যখন তুলতে যাচ্ছি তখন এটা উপর উঠে যাচ্ছে না, উঠে যায় না, আমরা বি নম্বরটাও দেখাতে পারবো। তো বি নম্বরে পড়ি। তো বি নম্বরে বলছে, না আমরা এখান থেকে তুলেই নেব। আমরা এখান থেকে ছোট্ট করে একটা ছোট কাজ করব, বেশি বড় কাজ নয়। এইখান থেকে শুধু এখানে একটা এখানে একটা শেপ দিয়ে নেব। এই শেপটা দিয়ে এই শেপটা আমরা এখানে বসিয়ে দিয়ে শেপের মধ্যে আমরা উত্তরগুলো নিয়ে আসবো, মানে নিয়মগুলো নিয়ে আসবো। শেপটা একটা কালার দিয়ে দিই, মনে করি এই কালারটা দিলাম। এবার আমরা বিটা এখানে নিয়ে আসবো। এই বিটা কপি করে আমরা এইখানে নিয়ে আসবো। এই যে এখন আমরা সহজে এই বিয়ের সাথে এটা প্যাসেজের সাথে এটা দেখতে পাবো। তো বিতে বলছে প্রিপজিশন, এই যে এইগুলো হচ্ছে আমাদের প্রিপজিশন। আচ্ছা ঠিক আছে, প্রিপজিশনের পর উক্ত প্রিপজিশনের অবজেক্ট হিসেবে নাউন বসে। খেয়াল করো, এই যে অফ, এটি একটি প্রিপজিশন। দেখো এইখানে প্রিপজিশন হিসেবে অফ, কই এর মধ্যে অফ দেওয়া নাই? না আছে, হ্যাঁ এই যে অফ দেওয়া আছে। তাহলে এগুলো মোস্ট কমন প্রিপজিশন। দেখো এই অফ এবং এই অফ, এটা হচ্ছে প্রিপজিশন। তো প্রিপজিশনের পর উক্ত প্রিপজিশনের অবজেক্ট হিসেবে নাউন বসে, অর্থাৎ এই যে প্রিপজিশন, এখানে শব্দটা হইতে হবে নাউন। যেমন তোমাদেরকে আরেকটা উদাহরণ কোথা থেকে দেখাতে পারি, হ্যাঁ এই যে এখানে পরে আছে। যেমন দেখো অন, এটা একটা প্রিপজিশন। দেখো এই যে এখানে অন আছে, এই অন প্রিপজিশন, তাহলে এইটিও প্রিপজিশন। তাহলে প্রিপজিশনের পরে কি থাকবে? নাউন থাকবে। দেখো চিলড্রেন মানে ছেলে মেয়ে, এটি নামবাচক শব্দ। তাহলে আমরা জানলাম যে প্রিপজিশনের পরে এই প্রিপজিশনের অবজেক্ট হিসাবে নাউন প্রোনাউন বসে। তাহলে এই যেখানে নাউন আছে, তাহলে এখানেও আমরা একটি নাউন বসিয়ে দেব। এখন কথা হচ্ছে এর মধ্যে নাউন কি আমাদের আছে? আছে। কোন নাউন? একটি মাত্র নাউন কিন্তু আমরা এখানে খুঁজে পেয়েছিলাম, প্রধান নাউনটি, সেটা হচ্ছে পানিশমেন্ট। তাহলে আমরা এখানে লিখে দিতে পারি পানিশমেন্ট। তো আমরা লিখে দিলাম পানিশমেন্ট। তো পানিশমেন্ট লিখে দেওয়ার পরে এবার আমরা বাক্যটি দেখি, তো দেখি কি দাঁড়ালো। নাওএডেজ আজকাল প্যারেন্টস আর ভেরি কনসিয়াস অফ দ্য হার্মফুল ইফেক্ট অফ পানিশমেন্ট অন চিলড্রেন। আজকাল পিতামাতারা খুবই সচেতন কিসের ব্যাপারে? হার্মফুল ইফেক্ট অফ পানিশমেন্ট অন চিলড্রেন, শিশুদের উপরে যে ক্ষতিকর শাস্তি দেওয়া হয়, সেই শাস্তির যে প্রভাব, সেই খারাপ প্রভাব, হার্মফুল এফেক্ট, খারাপ প্রভাব সম্পর্কে আমাদের গার্ডিয়ানরা, আমাদের অভিভাবকরা, আমাদের পিতামাতারা খুবই সচেতন। তাহলে আমরা এইখানে লিখেছি হচ্ছে কনসাস, আর এইখানে আমরা লিখেছি পানিশমেন্ট কি হিসাবে? অফ প্রিপজিশন, তার অবজেক্ট হিসাবে, তারপরে নাউন বসবে সেই হিসাবে। এইবার আমরা যাব নাম্বার সিতে। সিতে এই যে দেখো আমাদের সি এখন তুলে আনতে হবে। সি দেখো আমরা যখন সিতে যাচ্ছি তখন এইটা হারিয়ে যাচ্ছে, এই জন্য আমরা এখান থেকে সবটুকু তুলে নিয়ে আসব। এই সিটা আমরা এখানে তুলে নিয়ে আসলাম, তুলে নিয়ে এসে আমরা এখানে বসিয়ে দেব। আমরা এইখানে বসিয়ে দিলাম, কিছুটা হারিয়ে গেল, আমরা এটা দেখে নেবো। হ্যাঁ এই হচ্ছে আমাদের এই সি। তাহলে সি নম্বর নিয়মে কি বলছে? বাক্যটির সাবজেক্ট পানিশমেন্ট। আমরা এখানে যাই, দেখো এই যে ক্যান বি ভার্ব, এটা তো তোমরা বুঝতে পারছো। তো কি ভার্বের কি লাগে? একটা সাবজেক্ট লাগে। সাবজেক্টটা সাধারণত নাউন প্রোনাউন হয়, তবে আমাদের এই শূন্যস্থানের মধ্যে আমরা নাউনের কথাই বলবো। তাহলে এই ভার্বের সাবজেক্ট হিসেবে একটা নাউন থাকবে। খেয়াল করো এই যে পানিশমেন্ট কিন্তু নাউন। এখানে এই যে আমরা নাম্বার বি তেও কিন্তু এখানে পানিশমেন্ট নাউন হিসাবে লিখেছিলাম। তাহলে এটি নাউন।
তাহলে এইগুলো কি? এইগুলো হচ্ছে দেখো ফিজিক্যাল হচ্ছে শারীরিক, মেন্টাল হচ্ছে মানসিক। তাহলে এই দুটি হচ্ছে গুণবাচক শব্দ, শারীরিক এবং মানসিক শাস্তি। তাহলে খেয়াল করো, তাহলে এই যে এই দুটো অ্যাডজেক্টিভ আর এই যে নাউন, এই সবটুকু মিলে একে বলা হয় নাউন ফ্রেজ। তোমাদেরকে বলে রাখি, নাউনের আগে যখন কোনো অ্যাডজেক্টিভ থাকে, সে একটা থাকুক আর দুটি থাকুক, সেই অ্যাডজেক্টিভ সহ এটাকে বলা হবে নাউন ফ্রেজ। নাউন ফ্রেজ মানে এখান থেকে এটুকু সবটুকু একটা নাউন, একটা ইউনিট বা একটা নাউন। তাহলে এইবার এখানে আসো, বাক্যটির সাবজেক্ট পানিশমেন্ট, আমরা কিন্তু এটুকু সবটুকুকে সাবজেক্ট বলবো। পানিশমেন্টের আগে একটি গ্যাপ, এই দেখো এখানে একটি গ্যাপ আছে। গ্যাপ থাকায় উক্ত গ্যাপে ডিটারমিনার বা অ্যাডভার্ব বসবে। তো ডিটারমিনার কি, কি চিনে নাও, দেখো এই যে এইখান থেকে আমি কতগুলো শব্দ বসিয়ে দিয়েছি, এগুলো ডিটারমিনার। এই শব্দ তোমরা প্রতিদিন পড়ো, একদম সহজ জিনিস, এগুলো হচ্ছে ডিটারমিনার। তাহলে বলছে যে বাক্যটির সাবজেক্ট পানিশমেন্ট, অর্থাৎ এইটুকু বাক্যের সাবজেক্ট, কিসের সাবজেক্ট? এই যে ক্যান বি, এই ভার্বের সাবজেক্ট, এইটুকু সাবজেক্ট। এই সাবজেক্টের আগে একটি গ্যাপ থাকায়, এই যে আমাদের এখানে একটি গ্যাপ আছে, উক্ত গ্যাপে ডিটারমিনার বা অ্যাডভার্ব বসবে। অর্থাৎ এখানে হয় বসবে একটা অ্যাডভার্ব অথবা একটি ডিটারমিনার। এখন এই যে এটুকু সাবজেক্ট, সাবজেক্টের আগে যখন কোনো সিঙ্গেল ওয়ার্ড অ্যাডভার্ব হিসাবে বসে, তখন কি হয় জানো? তখন এই এখানে এইখানে একটা কমা থাকে, দেখো আমি একটা কমা বসিয়ে দিয়েছি, তখন কিন্তু এই শব্দটি অ্যাডভার্ব হয়। যদি এখানে সাধারণত কমা না থাকে, তখন সাধারণত এখানে অ্যাডভার্ব বসে না। আর এই যে কমা দিয়ে যখন আমরা এখানে অ্যাডভার্বটা বসাই না, তখন একে বলে সেন্টেন্স অ্যাডভার্ব, এটাও জেনে রাখো। যাই হোক, এখানে যেহেতু কমা নেই, সেহেতু আমরা এখানে অ্যাডভার্ব লিখতে পারবো না। আরো ব্যাপার হচ্ছে, এইখানে কোনো অ্যাডভার্ব নেই, এখানে কোনো অ্যাডভার্ব নেই। তাহলে আমরা কি লিখতে পারবো? আরেকটি যে ডিটারমিনার অথবা অ্যাডভার্ব। ডিটারমিনার কিন্তু এর মধ্যে আছে, একটি শব্দ ডিটারমিনার বলেছিলাম, তোমাদের কার মনে আছে? সে হাত তুলে আমাকে বলো তো দেখি, একটু টেস্ট করে বলো, আমার মনে ছিল। এই যে সেটি হচ্ছে বোথ, এই বোথ হচ্ছে ডিটারমিনার। তাহলে আমরা এই নাম্বার, কোন নাম্বারে আমরা, হ্যাঁ, আমরা এই সি নাম্বারে আমরা লিখে দিলাম বোথ, কি হিসাবে? ডিটারমিনার হিসাবে। এবার আমরা যাব নাম্বার ডিতে। ডিটা আমরা তুলে নিয়ে আসি। এই যে দেখো আমাদের কেন তুলে আনতে হচ্ছে, এখন আমরা যদি ডিতে যখন যাচ্ছি, উপরে প্যাসেজ আমাদের হারিয়ে যাচ্ছে। কিন্তু আমরা চাই প্যাসেজ এবং আমাদের প্রশ্নের নিয়ম পাশাপাশি থাকুক। এই যে আমাদের নাম্বার ডি। ডিতে বলছে নাউন বা নাউন ফ্রেজের আগে প্রিপজিশন, এই যে এইগুলো হচ্ছে প্রিপজিশন, তো একবার দেখিয়েছি, বসে। নাউন বা নাউন ফ্রেজের আগে প্রিপজিশন বসে। আমরা এটুকু পড়লেই পারি, এটুকু আমরা না পড়লেও পারবো। এখন নাউন বা নাউন ফ্রেজের আগে প্রিপজিশন বসে। এখন আমাদের এটা কোন নাম্বার? ডি নাম্বার। ডি নাম্বারে যাই আমরা, এই হচ্ছে আমাদের ডি নাম্বার। ডি নাম্বারে কি আছে? এই আমাদের গ্যাপ, গ্যাপের পরে কি আছে? এই যে আমাদের ডিটারমিনার, ডিটারমিনারের সাথে কি আছে? গ্রোথ হচ্ছে নাউন। তাহলে এই যে ডিটারমিনার থেকে শুরু করে এই যে নাউন, এইটুকু কিন্তু একটি নাউন ফ্রেজ। ঠিক যেরকম এই ফিজিক্যাল থেকে পানিশমেন্ট পর্যন্ত তোমাদের বলেছিলাম, এটুকু সব হচ্ছে নাউন ফ্রেজ। অর্থাৎ নাউনের আগে অ্যাডজেক্টিভ থাকুক আর ডিটারমিনার থাকুক, এই সবটুকু মিলে এরা হবে একটি নাউন ফ্রেজ। এটিও মাথায় রেখো, ডিটারমিনার, সকল ডিটারমিনার কিন্তু অ্যাডজেক্টিভের শ্রেণীভুক্ত। এই যে আমরা এখান থেকে ডিটারমিনার দেখিয়েছি নাম্বার সি তে, মনে আছে? এই যে নাম্বার সি, যখন আমরা এইটার সমাধান করেছিলাম, তোমাদেরকে দেখিয়েছিলাম এইটুকু সব ডিটারমিনার। এই সকল ডিটারমিনার কিন্তু অ্যাডজেক্টিভের শ্রেণীভুক্ত। আবার এই যে আর্টিকেল, এটাও কিন্তু অ্যাডজেক্টিভের শ্রেণীভুক্ত। তাহলে এখন নিয়মটা আরেকবার দেখিনি। নাউন বা নাউন ফ্রেজের আগে প্রিপজিশন বসে। তাহলে এই যে এইটুকু হচ্ছে আমাদের নাউন ফ্রেজ, তাহলে এইখানে আমাদের কি বসবে? একটি প্রিপজিশন বসবে। এখন প্রিপজিশন উপরে কয়টা আছে? এই একটা প্রিপজিশন টু, আর এই একটা প্রিপজিশন ফর, দুটি প্রিপজিশন আছে। এখন প্রশ্ন আছে কোন প্রিপজিশনটা বসবে? আমরা যদি ছোট্ট করে একটু বাংলা করি, ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল পানিশমেন্ট ক্যান বি ডিজাস্ট্রাস। দৈহিক এবং মানসিক শাস্তি ধ্বংসাত্মক হতে পারে। ড্যাশ আ চাইল্ডস গ্রোথ, একটা শিশুর কিসের জন্য? বৃদ্ধির জন্য। দেখো আমি অটোমেটিক্যালি আমার মনের মধ্যে একটা, আমার কথার মধ্যে জন্য শব্দ চলে এসছে। তো জন্যর ইংরেজিটাই হচ্ছে ফর। এইগুলো তোমাদের কিন্তু কিছুটা রিডিং পড়া থাকলেও পারা যায়, কিন্তু আমরা শিখবো সবসময় নিয়ম দেখে দেখে। তাহলে আমরা দেখো এইখানে বসবে, আমরা যখন নিয়ম জানলাম যে কোনো নাউন ফ্রেজের আগে
প্রিপজিশন বসে তখন কিন্তু আমরা দেখো আমরা এই শব্দটার এই শব্দটাই খুঁজবো, আমরা আর এদিকে খুঁজতে যাব না। কিন্তু আরো নিয়ম আছে, আরেকটি নিয়ম তোমাদের বলে রাখি এখান থেকে। যেমন দেখো, এই যে ক্যান বি ডিজাস্ট্রাস, এই যে বি ভার্বের পরে যখন অ্যাডজেক্টিভ বসে, বি ভার্বের পরে যখন অ্যাডজেক্টিভ বসে, তো অ্যাডজেক্টিভের পরে কিন্তু সরাসরি নাউন বসে। আমরা জানি অ্যাডজেক্টিভ, এই যে যেমন দেখো এখানে ফিজিক্যাল, মেন্টাল, এইটা হচ্ছে অ্যাডজেক্টিভ, এই দেখো পানিশমেন্ট নাউন। তাহলে আমাদের এই যে এটি অ্যাডজেক্টিভ, তাহলে এই যে গ্রোথটা, এই যে সরি, আর চাইল্ড গ্রোথ এটুকু নাউন। তাহলে এখানে তো অ্যাডজেক্টিভ আর নাউন পাশাপাশি, এখানে অ্যাডজেক্টিভ আছে, নাউন আছে, মাঝখানে একটি গ্যাপ আছে। এই গ্যাপটাই সর্বনাশটা করেছে। যেহেতু এই অ্যাডজেক্টিভ এবং এই নাউন ফ্রেজের মাঝখানে গ্যাপ আছে, তাই এখানে একটি প্রিপজিশন। ঠিক এরকম এখানে যেরকম এই যে অ্যাডজেক্টিভ আর এই নাউন এর মাঝখানে যদি এইখানে কোনো একটা গ্যাপ থাকতো, সেখানে কিন্তু আমি একটা প্রিপজিশন বসিয়ে দিতাম। তাহলে আমরা নাম্বার ডি এর প্রিপজিশন কি লিখবো? আমরা পেয়েছি হচ্ছে ফর, তো আমরা বসিয়ে দিলাম ফর। এবার আমাদের ছোট্ট নিয়মটি হচ্ছে, অ্যান্ড এর উভয় পাশে একই জাতীয় পার্ট অফ স্পিচ বসে। খেয়াল করো, অ্যান্ড, এই আমাদের অ্যান্ড এর আগে দেখো এইটাকে আমরা বলেছিলাম নাউন ফ্রেজ। নাউন ফ্রেজ মানে এটুকু সবটুকু একটি নাউন। তাহলে অ্যান্ড এর পরে এখানেও কি হইতে হবে? একটি নাউন হইতে পারে। আবার অ্যান্ড এর আগে এদিকে যদি কোনো অ্যাডজেক্টিভ থাকতো, আমি কিন্তু এখানে অ্যাডজেক্টিভ লিখতাম। তা আমার অ্যান্ড এর আগে এখানে আসে হচ্ছে একটি নাউন, আমরা এখানে বসিয়ে দেবো একটি নাউন। এখন আমরা নাউন কোনটি নিয়ে আসবো সেটুকু আমরা দেখব। বলতে ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল পানিশমেন্ট ক্যান বি ডিজাস্টার্স, শারীরিক এবং মানসিক শাস্তি হইতে পারে ধ্বংসাত্মক, ফর আ চাইল্ডস গ্রোথ, একটা শিশুর বৃদ্ধির জন্য, অ্যান্ড এবং, এবং কিসের জন্য? তার বৃদ্ধি এবং আর কিসের জন্য? এখানে একটা নাউন, নাউনে যে একমাত্র নাউন আমরা ব্যবহার করেছি। আরেকটা নাউন বলেছিলাম ফেয়ার, মানে ভয়, এটি নাউন হইলেও হইতে পারে, কিন্তু তুমি এখানে ফেয়ার কিন্তু লিখতে পারবে না নাউন হিসাবে। একটা শিশুর বৃদ্ধি এবং ভয়ের জন্য কি ফিজিক্যাল আর মেন্টাল পানিশমেন্ট ধ্বংসাত্মক হবে? না, ভয়ের জন্য নাই, তার উন্নয়নের জন্য। তো উন্নয়ন শব্দটা কিন্তু এখানে নেই, কিন্তু ডেভেলপ মানে উন্নয়ন করা আছে, অর্থাৎ এটি একটু ভার। কিন্তু আমাদের কি লাগবে? নাউন লাগবে। তখন আমরা এই ডেভেলপকে করে দেব ডেভেলপমেন্ট। অর্থাৎ তখন ডেভেলপমেন্ট লিখলে এটা নাউন হয়ে যাবে, তো আমরা লিখলাম ডেভেলপমেন্ট। এবার আমরা যাব হচ্ছে, আমরা কোন নাম্বার দেখেছি? ই নাম্বার। এবার আমরা যাব এফ নাম্বারে। আমরা এফ নাম্বারটা কপি করে নিয়ে আসি। এই আমাদের এফ নাম্বার, আমরা এখানে বসিয়ে দেব। আচ্ছা, বসিয়ে দিয়ে এখন আমরা পড়ব সমাধান ১। না, আমরা একটু ভুল কপি করেছি। এখানে কিন্তু ২ টি সমাধান আছে। এইজন্য আমরা এটি আরেকবার কপি করলাম। এফ এর সমাধান হবে ২ টা। এই যে আমরা এবার বসিয়েছি সমাধান ১, সমাধান ২। তো সমাধান ১ এ কি বলছে? প্রিপজিশন, এগুলো আমরা প্রিপজিশন আগেই জানি। প্রিপজিশনের পর উক্ত প্রিপজিশনের অবজেক্ট হিসেবে নাউন বসে। তাহলে এই যে আমাদের প্রিপজিশন টু, তাহলে এখানে বসবে একটা কি? নাউন। তোমাদের মনে করিয়ে দিই। এই যে অফ প্রিপজিশন, এখানে একটা নাউন লিখেছিলাম, মনে আছে তো? এই দেখো অন প্রিপজিশন, তারপরে এই দেখো এখানে একটা নাউন দেওয়াই আছে চিলড্রেন। তাহলে টু প্রিপজিশন, তাহলে এখানেও এই টু এর পরে আমরা এখানেও একটা নাউন বসাবো। এখন কথা হচ্ছে কোন নাউনটি বসাবো? এবার আমরা সেন্টেন্সটার বাংলা করব। একটা নাউনই কিন্তু আর আমাদের এখানে আছে, দেখো এই নাউনটা বসিয়ে ফেলেছি, এটিকে আমরা নাউন বানিয়েছি। ফেয়ার নামক একটি নাউন আর আছে, দেখি আমরা ফেয়ার বসে কিনা। এবার আসো, ইট মে লিড টু ড্যাশ অ্যান্ড হ্যাট্রেড। হ্যাট্রেড হচ্ছে ঘৃণা, এটি নাউন। তাহলে এখানে একটা নাউন লাগবে। দেখো দুটি নিয়মে বলছে, দেখো সমাধান, অ্যান্ড এর উভয় পাশে একই জাতীয় পার্ট অফ স্পিচ বসে। যেহেতু অ্যান্ড এর আগে হ্যাট্রেড এটি নাউন ওয়ার্ড, তাহলে এখানেও নাউন লাগবে। আবার এই এক নিয়মে, আরেকটা নিয়মে কি, টু হচ্ছে প্রিপজিশন, এখানে একটা নাউন লাগবে। আমাদের একটি মাত্র নাউন ওয়ার্ড আছে ফেয়ার, আমরা সেই ফেয়ারটা এখানে বসিয়ে দেবো। আচ্ছা, আমরা ফেয়ারটা বসিয়ে দিলাম। এইবার আমরা বাংলাটা করে দেখি ঠিক হলো কিনা। বলছে ইট মে লিড টু ফিয়ার অ্যান্ড হ্যাট্রেড, বলছে এইটা ঘৃণা এবং ভয়ের দিকে ধাবিত করে, টু দ্য পার্সন, সেই ব্যক্তির প্রতি। কোন ব্যক্তির প্রতি? ধরে নাও আমরা এই যে লেসনটা পড়ছি, এটা আমাদের স্কুল রিলেটেড মনে করি, স্কুল সম্পর্কে তো মনে করে নাও, যে একজন ছাত্রকে যখন একজন শিক্ষক মানসিক আর শারীরিক নির্যাতন করে বা তাকে টর্চার করে, অথবা আমরা এখানে বলেছি শাস্তি শাস্তি দেয়, তখন ওই শিক্ষকের প্রতি, টু দ্য পার্সন, ওই ব্যক্তির প্রতি কি হয়? ঘৃণা এবং ভয় জন্মে যায়। সেই ব্যক্তিটাকে, হু ড্যাশ দ্য চাইল্ড। আমরা এবার জি নাম্বারটা দেখব। তাহলে আমরা এটা উত্তর লিখে ফেলেছি, কি লিখেছি? আমরা লিখেছি ফেয়ার। এবার আমরা জি নাম্বারটা নিয়ে আসবো। জি নাম্বারে কি আছে?
জি নাম্বার আমরা কপি করলাম, কপি করে আমরা এখানে নিয়ে যাব। তারপর এই নিয়মটা তোমাদের বলে দিই। ভার্ব খুঁজতে হবে, এটা এখানে একটু পড়লে গিয়ে তোমরা বুঝতে পারবে। হু ড্যাশ দ্য চাইল্ড বাক্যটিতে ভার্বের ব্যবহার নেই। খেয়াল করো। হু হচ্ছে সেন্টেন্সের সাবজেক্ট, দ্য চাইল্ড হচ্ছে সেন্টেন্সের অবজেক্ট, অর্থাৎ ভার্বের ব্যবহার নেই। তাহলে এর মধ্যে আর একটি ভার্ব আছে, সেটি হচ্ছে পানিশ। খেয়াল করো, আমরা নিয়ম জানলে আমাদের সব শব্দ সবসময় খুঁজতে হয় না। যে আমরা বুঝতে পেরেছি এখানে ভার্বের ব্যবহার লাগবে, আমরা দেখেছি আমরা এই ডেভেলপ ভার্বের ব্যবহার করে ফেলেছি। তারপরে আরেকটি ভার্ব আছে পানিশ, তাহলে আমরা সেই ভার্বটা ব্যবহার করব। তাহলে আমরা লিখব পানিশ। কিন্তু এখানে বলছে সাবজেক্ট হু রিলেটিভ প্রোনাউন, অর্থাৎ এই হুটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন। সাবজেক্টের নাম্বার ও পার্সন অনুযায়ী এরপর একটি ভার্ব বসবে, অর্থাৎ আমরা এখানে যে ভার্বটি বসাতে যাব তার সাথে কিন্তু এই হু এর একটা সম্পর্ক তৈরি করতে হবে। এর নাম্বার পার্সন, অর্থাৎ এটি সাবজেক্টটি হচ্ছে, হুটি হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, আর এই ভার্বটি হচ্ছে প্রেজেন্ট ফর্ম। তাহলে আমরা কি করি, ভার্বের শেষে এস বাই এস লাগিয়ে দিই। তো আমরা জি নাম্বারে লাগিয়ে দিলাম, এস বাই এস আমরা লাগিয়ে দিলাম। লাগিয়ে দিয়ে এখন আমরা যাব এইচ নাম্বারে। তো আমরা এইচ নাম্বারের নিয়মটা তুলে নিয়ে আসি। এইচ নাম্বার নিয়ম হচ্ছে এইটুকু। আমরা এখান থেকে কপি করলাম, কপি করে আমরা এখানে বসিয়ে দেব। এই আমাদের এইচ নাম্বার। এইচে কি বলছে নিয়মটা পড়ে নিই। ভার্বটি যদি পাস্ট পার্টিসিপল ফর্মে থাকে, খেয়াল করো এই ভার্বটি পাস্ট পার্টিসিপল ফর্মে আছে এবং সেটি যদি প্যাসিভ ভয়েসে হয়, এবং এই ভার্বটি যদি প্যাসিভ ভয়েসে হয়, তো তোমরা বুঝবে কি করে যে পাস্ট পার্টিসিপল থাকলেই তো আর বাক্য প্যাসিভ ভয়েস হয় না? তোমরা বুঝবে কি করে যে এটা পাস্ট পার্টিসিপল আছে এবং প্যাসিভ ভয়েস হলো? আমি বুঝিয়ে দিচ্ছি। তবে এর আগে একটি বি ভার্ব এম ইজ আর ওয়াজ আর বিন বিং বসবে। এবার কি বলেছে আমি তোমাদেরকে আরেকবার বলে দিই। যদি কোনো ভার্ব পাস্ট পার্টিসিপল ফর্মে থাকে, এটা পাস্ট পার্টিসিপল ফর্মে আসে, এবং সেই ভার্বটি যদি প্যাসিভ ফর্মে থাকে, আমরা ধরে নিলাম যে এটা প্যাসিভ ফর্মে আছে, বুঝে দিচ্ছি আমি। তখন আমরা কি করব, এইখানে একটি অ্যাম ইজ আর ওয়াজ আর লাগিয়ে দেব। এইবার আমি তোমাদেরকে বোঝাবো যে এইটা যে পাস্ট পার্টিসিপল আছে এবং এটা যে প্যাসিভ ভয়েসে আছে সেটি তোমরা ধরবে কি করে। ইফ আ চাইল্ড পানিশড, যদি একটি শিশুকে শাস্তি দেওয়া হয়, খেয়াল করবে আমি বাংলাটা, আমার বাংলাটার মধ্যেই কিন্তু উত্তর। ইফ আ চাইল্ড পানিশড, যদি একটা শিশুকে শাস্তি দেওয়া হয়। দেখো এই অংশটুকুর বাংলার মধ্যে তুমি একটা হয় ক্রিয়া ব্যবহার করছো। তুমি যদি হয় ক্রিয়া না বলো তাহলে কিন্তু এই অংশের বাংলায় তুমি করতে পারবে না। যখনই কোনো বাক্যের মধ্যে বাংলা করলে একটা হওয়া ক্রিয়া থাকে, তখনই জানবে সেটা প্যাসিভ ভয়েস। সেখানে একটা অ্যামিজার ওয়াজার বিন বিং একটা কিছু লাগবে, তারপরে ভার্বটি পাস্ট পার্টিসিপল হবে। তো পাস্ট পার্টিসিপল দেওয়াই আছে, আমরা শুধু এখান থেকে এই বি ভার্বের মধ্যে যে কোনো একটা নিয়ে যাব। কিন্তু কোনটা নিয়ে যাব সেটা নির্ভর করবে। দেখো এই প্যাসেজটি পাস্ট টেন্সে, আর ভার্বটি প্রেজেন্টে। আবার দেখো আরো ভার্ব যদি আমরা খুঁজি, এই দেখো থিঙ্ক, এটা ভার্বের প্রেজেন্ট ফর্মে। আরো ভার্ব খুঁজো, দেখো ক্যান ভার্বের প্রেজেন্ট রূপে। আরো খুঁজতে যদি থাকি, মেই প্রেজেন্ট রূপে। আরো যদি আমরা খুঁজি, যদি কোনো ভার্ব থেকে থাকে সেটা ইট মেইলি, মেইল্যাক, দেখো প্রেজেন্ট ফর্মে। এই দেখো প্রেজেন্ট ফর্মে। এই দেখো রুট বিহেভিয়ার গ্রাজুয়ালি ড্যাশ, এখানে ভার্ব নেই। তাহলে দেখো আমি যেগুলো ভার্বগুলো আন্ডারলাইন করেছি বা কালো সিলেক্ট করেছি সবগুলা প্রেজেন্ট রূপে। তার অর্থ হচ্ছে এই ভয়েসটা হবে প্রেজেন্ট প্যাসিভ। এই ভয়েসটা করব আমরা প্রেজেন্ট প্যাসিভ। প্রেজেন্ট প্যাসিভ করতে লাগে এম ইজ আর প্লাস মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপল। এখন কথা আছে এই এম ইজ আর এর লিখবো কোনটা। এইবার দেখবো আমরা এই সাবজেক্ট আছে আ চাইল্ড, একটি শিশু, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। আমরা জানি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের সাথে বি ভার্বটা বসে ইজ, তাই আমরা এইচ নাম্বারের উত্তরটি লিখে দিলাম ইজ। আশা করি আমরা বুঝতে পেরেছি। এবার আমরা যাব আই নাম্বারে। আইটা কই, হ্যাঁ এই আইটা আমরা এখান থেকে কপি করে নিলাম। আমরা আইটা কপি করে নিয়ে এইখানে বসিয়ে দিলাম। বলছে লিঙ্কিং ভার্বের পরে ব্যবহৃত নাউন প্রোনাউনের আগে প্রিপজিশন, এগুলো আমরা চিনি। লিঙ্কিং ভার্বের পরে ব্যবহৃত নাউন প্রোনাউনের আগে প্রিপজিশন বসে। এখন কথা হচ্ছে লিঙ্কিং ভার্ব কোনটা। আমরা এবার যদি আমরা যাই কত নম্বর আই নাম্বারে যাব, এই হচ্ছে আমাদের আই নাম্বার। বাক্যটি পড়ে নি। হি মে অলসো ফিল, এই যে আমাদের লিঙ্কিং ভার্ব। তো বলছে লিঙ্কিং ভার্বের পর ব্যবহৃত নাউন প্রোনাউন, এই যে দেখো আদার্স, এটা হচ্ছে প্রোনাউন। এইটি কিন্তু অ্যাডজেক্টিভ ওয়ার্ড, এটি অ্যাডজেক্টিভ ওয়ার্ড, এটি আমি পরে বলছি। তাহলে এই আমাদের লিঙ্কিং ভার্ব, আর এইখানে আমাদের একটি নাউন প্রোনাউন আছে। তো বলছে লিঙ্কিং ভার্বের পর ব্যবহৃত নাউন প্রোনাউনের আগে প্রেপজিশন বসে। তাহলে আমাদের এইখানে বসবে একটা প্রেপজিশন।
একটা মাত্র প্রিপোজিশন আছে। ফর আমরা ব্যবহার করেছি, আমি বলেছিলাম ২ টি প্রিপোজিশন, তার একটা হচ্ছে টু। আমরা টু টা আগে লিখলাম। তো টু টা লিখে এবার আমি ব্যাখ্যা দেব যে এখানে আমাদের এই নিয়মটাকে আমি একটু ব্যাখ্যা করব যাতে তোমাদের বুঝতে অসুবিধা না হয়। খেয়াল করো। বলছে হি মে অলসো ফিল হোস্টাইল ড্যাশ আদার্স, আমরা বলেছি টু আদার্স। সেও অন্যের প্রতি শত্রু ভাবাপন্ন হয়ে যেতে পারে। ওই যে সেই শিশুর কথা বলা হচ্ছে, যেই শিশু শারীরিক মানসিক ভাবে শাস্তিপ্রাপ্ত হয়, সে অন্যের প্রতি কি হইতে পারে, শত্রু ভাবাপন্ন হইতে পারে। অর্থাৎ তাকে দেখলেই তার ভালো লাগে না, দেখলে গা জ্বলে। অনেক অনেক শিক্ষার্থী তোমরা আছো যারা অনেক অনেক শিক্ষককে দেখলে গা জ্বলে। এটা আমার অভিজ্ঞতা থেকে বলছি। তাহলে দেখো এইখানে আমরা লিখেছি টু। এখন কথা হচ্ছে টু কেন লিখলাম? এই যে লিঙ্কিং ভার্বের পরে সরাসরি অ্যাডজেক্টিভ বসে। এই দেখো অ্যাডজেক্টিভ হোস্টাইল, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। এটা হচ্ছে লিঙ্কিং ভার্ব, লিঙ্কিং ভার্বের পরে আবারও বলছি লিঙ্কিং ভার্বের পরে সরাসরি বসে হচ্ছে অ্যাডজেক্টিভ। এখানে অ্যাডজেক্টিভ আছে, কিন্তু অ্যাডজেক্টিভের পরে সরাসরি নাউন প্রোনাউন বসতেই পারে, কোনো সমস্যা নেই। তো অ্যাডজেক্টিভের পরে সাধারণত বসে হচ্ছে নাউন। কি বসে? নাউন। প্রোনাউন কিন্তু বসে না, এটা কিন্তু একটি প্রোনাউন। তাহলে আমরা এই যে অ্যাডজেক্টিভের পরে যেহেতু একটা নাউন প্রোনাউন আছে এবং তারপরে একটা গ্যাপ আছে, এই গ্যাপে আমরা প্রিপোজিশন লিখতে বাধ্য। তাই আমরা এখানে টু টা লিখে দিয়েছি। যে আমরা টু লিখলাম। তো বন্ধুরা, এই টু টা আমরা বসিয়ে দিলাম। আর আমাদের একটি ক্লাস রয়ে গেল, সেটা হচ্ছে নাম্বার জে। তো চলো আমরা যে নাম্বারটা উঠিয়ে নিয়ে আসি আগে। এই হচ্ছে আমাদের যে নাম্বারটা, এখান থেকে আমরা কপি করে নেব। কপি করে নিয়ে আমরা আমাদের এখানে বসিয়ে দিলাম। তো যে নাম্বারে কি বলছে, সাবজেক্ট এর নাম্বার ও পার্সন অনুযায়ী এরপর একটি ভার্ব বসবে। খেয়াল করো, এইখান থেকে হচ্ছে আমাদের বাক্যটি। সো রুড বিহেভিয়ার গ্র্যাজুয়ালি ড্যাশ ইন হিম, এই হচ্ছে আমাদের মূল বাক্যটা। খেয়াল করো, এই বাক্যের ভিতর নাউন হচ্ছে বিহেভিয়ার, রুড হচ্ছে অ্যাডজেক্টিভ, তাহলে এটি হচ্ছে আমাদের সেন্টেন্সের সাবজেক্ট। আর এই গ্রাজুয়ালি এটা হচ্ছে অ্যাডভার্ব। সাধারণত আমরা জানি এলওয়াই থাকলে সেটা শব্দের শেষে এলওয়াই থাকলে সাধারণত সেটি অ্যাডভার্ব হয়, সর্বদাই নয়, মাঝে মাঝে অধিকাংশের সময় অ্যাডভার্ব হয়। আর এইবার দেখো এইখানকার শব্দটা তোমাদের সাথে আমি একটা আলাপ করতে চাই। তোমাদের মনে আছে যে এই অংশটুকু আমি বুঝাইতে গিয়ে বলেছিলাম যে এই যে নাউনের সাথে যে এই যে অ্যাডজেক্টিভ, এরা একটি নাউন ফ্রেজ তৈরি করেছে। এর পূর্বে এখানে বসতে পারবে অ্যাডভার্ব অথবা ডিটারমিনার। তা আমি বলেছিলাম এখানে অ্যাডভার্ব বসতে পারবে না, কারণ এখানে কমা নেই। এই যে কমা নেই, তাই এখানে একক কোনো শব্দ নাউনের আগে অ্যাডভার্ব হিসাবে বসতে পারবে না। কিন্তু খেয়াল করো, এইখানে কিন্তু এবার একটি অ্যাডভার্ব আছে। তাহলে এই যে সো, এটি হচ্ছে অ্যাডভার্ব। তো যাই হোক, এটি নিয়ে আমাদের আলাপ নয়, আমাদের আলাপ হচ্ছে এইখানে কি হবে তাই। কি বলছে, সাবজেক্টের নাম্বার পার্সন অনুযায়ী এরপর একটি ভার্ব বসবে। কেন ভার্ব বসবে একটু দেখিনি। সো সুতরাং এটি অ্যাডভার্ব। রুড বিহেভিয়ার খারাপ আচরণ বা কর্কশ ভাষা, কর্কশ ব্যবহার, গ্র্যাজুয়ালি আস্তে আস্তে, ইন হিম তার মধ্যে। খেয়াল করো, এইখানে কোথাও কোনো ভার্ব নেই। তা আমরা জানি একটি ভার্ব আমরা এখনো ব্যবহার করিনি, সেটি হচ্ছে ডেভেলপ। ডেভেলপ মানে উন্নয়ন ঘটানো বা বাড়ানো। তাহলে এখানে আমরা যদি ডেভেলপকে নিয়ে আসি তাহলে কি হবে, সো রুড বিহেভিয়ার খারাপ আচরণ গ্র্যাজুয়ালি ডেভেলপ ইন হিম, আস্তে আস্তে তার মধ্যে বেড়ে ওঠে। ওই যে যারা খারাপ আচরণ করে, অর্থাৎ শিশুদের সাথে কি করে, পানিশমেন্ট, শিশুদেরকে অকারণে পানিশমেন্ট দেয়, তাদের প্রতি তাদের খারাপ আচরণ আস্তে আস্তে বেড়ে যায়। শিশুদের খারাপ আচরণ আস্তে আস্তে বেড়ে যায়। তাহলে এই নাম্বার পার্সন অনুযায়ী আমি এই ভাবটা এখানে লিখবো। এখন নাম্বার পার্সন অনুযায়ী কেন আসলো, আমরা বুঝতে পারছি এখানকার সাবজেক্ট হচ্ছে রুড বিহেভিয়ার থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। যেহেতু এটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তাই এই ভাবটা যখন আমরা এখানে নিয়ে আসবো, তখন সেটিকে আমরা এস ফর্মে নিয়ে আসবো, অর্থাৎ থার্ড পার্সন সিঙ্গুলার ফর্মে নিয়ে আসবো। তাই আমরা এর শেষে একটি এস বসিয়ে দেব। তো আমরা উত্তর লিখলাম ডেভেলপস, অর্থাৎ যে নাম্বারের উত্তর হিসাবে। তো বন্ধুরা, এই হচ্ছে আমাদের আজকের ক্লাস। আমি তো তোমাদেরকে এরকম একটি প্যাসেজ দেখালাম। তো এই যে একটি প্যাসেজ দেখালাম, আমরা এখন এটা এখান থেকে তুলে দিই। এটা তুলে দিয়ে আমাদের আগের অবস্থা আসি। তো এই যে আমার এখানে কয়টা নিয়ম আছে, এখানে কিন্তু ১০টা নিয়ম কিন্তু এইভাবে ব্যাখ্যা দেওয়া আছে। এই ১০টা নিয়ম আমি তোমাদের দেখালাম। কিন্তু কথা হচ্ছে আমার বইয়ের মধ্যে কি শুধু এই একটাই এরকম দেওয়া আছে? আসো আমরা ২ নম্বরটা যাই। দেখো এটা ২ নাম্বার। দেখো ঠিক এইভাবে এই নিয়মটা এইখানে এইভাবেই ব্যাখ্যা করা আছে। তারপরে যদি আমরা আবার আসি কয় নাম্বারে? ৩ নাম্বারে। দেখো এইটা হচ্ছে ৩ নাম্বার। এই ৩ নাম্বারের নিচে ঠিক এইভাবে ব্যাখ্যা দেওয়া আছে। কিন্তু এইভাবে কতটি আছে? আমরা যদি একটু দ্রুত নিচে যাই, তাহলে দ্রুত নিচে গেলে আমরা দেখতে পাবো
যে এইখানে 18টি, জি, 18টি প্রশ্ন এইভাবে নিয়ম দেখে, দেখে নিয়ম ধরে, ধরে সলিউশন করা আছে এবং কোথাও, কোথাও ওয়ার্ড মিনিং দেওয়া আছে। যদি কোথাও ওয়ার্ডের কোনো সমস্যা হয় থাকে তোমাদের, এই যে যেমন দেখো এখানে ওয়ার্ড মিনিং দেওয়া আছে। যদি প্যাসেজটা জটিল মনে করেছি যখন, তখন আমি ওয়ার্ড মিনিং দিয়েছি। তো এইরকম 18টা যদি তোমরা এরকম ব্যাখ্যা করে, করে বিশ্লেষণ করে, করে তুমি যদি শিখো, তাহলে বলো এরপরও কি তোমার অ্যাডজেক্টিভ নিয়ে সমস্যা থাকবে? শুধু তাই নয়, এটাতে গেল প্র্যাকটিস শিট 18টি। এবার আমরা যদি আমাদের মডেল কোয়েশ্চেন দেখে আসি, এই যে দেখো মডেল কোয়েশ্চেন, এটা কিন্তু এই বইয়ের মধ্যে আরেকটা চ্যাপ্টার। তো মডেল কোয়েশ্চেনে দেখো এই হচ্ছে আমাদের শূন্যস্থান। মডেল কোয়েশ্চেনের মধ্যে দেখো আমি ব্যাপক শব্দার্থ দিয়েছি, কারণ ওই প্যাসেজের মধ্যে অনেক জায়গায় শূন্য এই শব্দার্থ নেই প্র্যাকটিস শিটের মধ্যে। কিন্তু মডেল কোয়েশ্চেন যখন আমি গিয়েছি, সেখানে কিন্তু ব্যাপকভাবে এখানে শব্দার্থ দেওয়া আছে, যাতে তোমাদের বুঝতে কোনো সমস্যা না হয়। তো এইরকম বাজারে কোনো মডেল কোয়েশ্চেন পাবে না যেখানে এইভাবে শব্দার্থ দেওয়া থাকবে। ঠিক একইভাবে বাজারে তুমি কোনো এইরকম বইও পাবে না, সরি, বাজারে তুমি এরকম বইও পাবে না যেখানে প্যাসেজের নিচে এরকম একটা প্র্যাকটিস শিট দিয়ে তার নিচে এরকম 10টারই এইরকম ব্যাখ্যা দেওয়া আছে, তুমি এটিও পাবে না। তাহলে আমরা এই যে মডেল কোশ্চেনের মধ্যে গেলাম, এটা হচ্ছে আমাদের মডেল কোশ্চেন 1। তো এই মডেল কোশ্চেন 1 এর নিচে দেখো এটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, আমি এখানে শব্দার্থ দিয়েছি। শুধু কি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস? এবার আসো দেখো, এটা হচ্ছে টেবল। টেবিলের মধ্যে দেখো কতগুলো শব্দার্থ দিয়েছি। এই টেবিল নিয়ে তোমাদের যন্ত্রণা হচ্ছে, তোমরা অনুমান নির্ভর উত্তর লিখে আসো। আমি অনুমান নির্ভর উত্তর লেখাতে চাই না। তোমরা যদি এই শব্দার্থ দিয়ে প্র্যাকটিস করো, তাহলে দেখবে যে 1-2 মাস পরে তোমাদের প্রচুর শব্দার্থ তোমাদের মধ্যে তৈরি হয়ে গেছে। আর যখন তোমার মধ্যে শব্দার্থর স্টক অফ ভান্ডার, স্টক অফ ওয়ার্ডস যখন তৈরি হবে, তখন জানবে যে এই সকল প্রশ্ন তোমার কাছে কোনো প্রশ্নই নাই। তারপর দেখো এটা হচ্ছে রাইট ফর্ম অফ ভার্ব। ঠিক দেখো রাইট ফর্ম অফ ভার্বের কতগুলো ওয়ার্ড মিনিং আমি দিয়েছি। তো তোমরা যখন এটা পড়তে যাবে, এই ওয়ার্ড মিনিং তোমাদের এতটা হেল্পফুল হবে, এবং এইভাবে বাজারে কোনো বই তুমি পাবে না। তো এরকম মডেল কোশ্চেন কতটা আছে জানো? অন্তত 20টা, সম্ভবত 20টাই আছে, আমার জানাই আছে 20টা। দেখো আমরা যদি শেষ পর্যন্ত যাই, আমরা কত নম্বর মডেল কোশ্চেন পাবো? হ্যাঁ, 20টা মডেল কোয়েশ্চেন। তো এখানে 20টা মডেল কোয়েশ্চেন দেখলে, এবং ওখানে কতটা দেখলে 18টা প্র্যাকটিস শিট দেখলে 38টা। তাহলে এই এতগুলা যখন প্র্যাকটিস করবে, আমি জানি বাজারের যে 700, 500, 600, 700 পৃষ্ঠার বই তোমরা কিনে থাকো, সেই 500-700 পৃষ্ঠা বইয়ের মধ্যে 50টা পৃষ্ঠাও তোমরা পড়ে দেখো না। আর এগুলো তোমরা পড়ে দেখবে, কারণ এগুলো তোমাকে পড়তে তোমাকে সহায়তা করবে। এগুলো পড়তে তোমাকে অনেক হেল্প হেল্প করবে, যে তুমি বুঝতে না পারলেও তোমাকে এই বই তোমাকে বুঝিয়ে দেবে যে তুমি কি করে পড়বে। তো বন্ধুরা, আজকে আমি অনেক তোমাদের সাথে কথা বলেছি। বইয়ের মধ্যে কেন ক্লাস দেখিয়েছি নিশ্চয়ই এতক্ষণে ধরে ফেলেছো। আর বলেছিলাম যে এই বইটি আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। এবার আসো, বইটি তোমরা কিভাবে পেতে পারো সেটি তোমাদেরকে দেখিয়ে দিয়ে আজকের ক্লাস শেষ করব। হ্যাঁ বন্ধুরা, এই বইটির মধ্যে আজকে আমি 11 পৃষ্ঠা থেকে তোমাদের ক্লাসটি করেছি। এটি মূলত এসএসসি নবম, দশম এবং এসএসসি পরীক্ষার্থীদের বই। তোমরা জানো তোমাদের এখন 9টি গ্রামার। আর আরেকটা বলে রাখি, আমার বইয়ের মধ্যে কোনো ধরনের রাইটিং স্কিল নেই বা রাইটিং পার্ট নেই, অর্থাৎ এসে, কম্পোজিশন, লেটার, অ্যাপ্লিকেশন পাবে না। এর মধ্যে পাবে হচ্ছে 9টি গ্রামার, যেগুলো তোমাদের মেইন সমস্যা হয়ে থাকে। ওই এসে, কম্পোজিশন, লেটারের বইয়ের অভাব নাই বাজারে। এগুলো তোমাদের কাছে 5টা 7টা করে জমা হয়ে গেছে আমার বিশ্বাস, কিন্তু এই বই তোমাদের কাছে জমা হয় নাই। তাই এই বইটি যদি পেতে চাও, তাহলে যোগাযোগ করতে আমার মোবাইল অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে, নাম্বারটি 01740717656, এই নাম্বারে। আর বিক্রয় মূল্য বইটির 290 টাকা। আর এই বইটি আমি পাঠিয়ে থেকে সাধারণত 2টি মাধ্যম ব্যবহার করে, একটি সুন্দরবন কুরিয়ার সার্ভিস এবং আরেকটি কন্টিনেন্টাল কুরিয়ার সার্ভিস। এটি আমার প্রথম বই। আমার দ্বিতীয় বইটি হচ্ছে স্টুডেন্টস হ্যান্ডবুক 4। এই বইটা কিছুটা 9-10-এর যে বইটি দেখালাম সেই বইটার কাছাকাছি, তবে এই বইটির মধ্যে বিস্তার আরো বেশি, অনেক বেশি, কারণ এটা 352 পৃষ্ঠার বই। এটি 352 পৃষ্ঠার বই, এবং এখানে 11টি গ্রামার আছে। এই বইটিও তোমরা নিতে পারো। এই বইটির দাম 340 টাকা। যোগাযোগ একই নাম্বারে 01740717656, হোয়াটসঅ্যাপ অথবা মোবাইল। আমার তৃতীয় বইটি হচ্ছে ষষ্ঠ থেকে দশম শ্রেণীর একেবারে হাই স্কুলের যত গ্রামার টোটালটা এই বইয়ের মধ্যে আছে। সাধারণত শিক্ষকরা প্র্যাকটিস করার জন্য এই বইটি বেশি নিয়ে থাকেন। তবে তোমরা যারা গ্রামার প্র্যাকটিস করতে যাও, যে কোনো ক্লাসেরই হোক না কেন, তোমরা বইটি নিতে পারো। এই বইটির মূল্য 350 টাকা। আর আমার শেষ বইটি হচ্ছে স্টুডেন্টস হ্যান্ডবুক ফর ক্লাস 6 and 7, ষষ্ঠ এবং সপ্তম শ্রেণীর জন্য এই বইটি। এই বইটির বিক্রয় মূল্য 290 টাকা।
আর যোগাযোগ 01740717656 এই নাম্বারে। তো বন্ধুরা আজকে আর নাই, অনেক কথা বলেছি, অনেক লম্বা ক্লাসটি দেখি আশা করি আমার ভালো লেগেছে, জানি না তোমাদের ভালো লেগেছে কিনা। যদি ভালো লাগে তাহলে তো মুখে আমার একটা হাসি থাকবার কথা, তাহলে একটি লাইকও করেছো নিশ্চয়ই। আর সেই সাথে অবশ্যই কমেন্টস করবে, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। আর ভালো লাগলে ক্লাসটি বন্ধুদের সাথে শেয়ার করে দাও। খুব শীঘ্রই দেখা হবে নতুন কোনো ক্লাস নিয়ে। সেই পর্যন্ত তোমাদের সবাইকে আল্লাহ হাফেজ।